আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমাদের 2 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নে বলেছে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের 2025 সালের মে মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। আচ্ছা, লেনদেনে কি কি বলা আছে? বলা আছে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। 3 তারিখে বলা আছে রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নাম্বার 173, চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। আচ্ছা, এরপরে 5 নম্বরে বলা আছে 5 তারিখে অগ্রিম ভাড়া পরিশোধ 3,000 টাকা। 8 তারিখে বলা আছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। 10 তারিখে বলা আছে 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোংয়ের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, চালান নাম্বার 174, প্যাকিং চার্জ হচ্ছে 500 টাকা। 15 তারিখে বলা আছে নগদ উত্তোলন 1,000 টাকা। নগদ উত্তোলন কত টাকা? 1,000 টাকা, তাই না? আচ্ছা, ক নম্বর প্রশ্নে আমরা আসবো। ক নম্বর প্রশ্নে কি বলেছে আমরা দেখি। বলেছে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। মে মাসে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে। মে মাসে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ বের করতে বলছে। ভালো কথা, মানে বিক্রি করতে গিয়ে আসলে যেই বাট্টাগুলো আমরা দিছি বা নিছি ওই বাট্টাগুলোর পরিমাণ বের করব। 3 তারিখের লেনদেনে বলছে যে 10,000 টাকার পণ্য বিক্রি করতে গিয়ে 5% বাট্টা আমরা দিছি, তাই না? তাহলে এই জায়গায় আমরা 3 তারিখের লেনদেনে গিয়ে বলতে পারি 10,000 ইন্টু 5%, তাহলে হচ্ছে কত? 500 টাকা। 500 টাকা, ওকে। এরপরে আর কি কিছু আছে? আর হ্যাঁ, এই যে 5% বাট্টায় আমরা কি করছি? 9,000 টাকার পণ্য বিক্রি করছি, তাই না? তাহলে 9,000 ইন্টু 5%, তাহলে হচ্ছে 450 টাকা। তাহলে মোট হচ্ছে এখানে 950 টাকা। মোট কত? মোট হচ্ছে 950 টাকা। ভাই তাহলে বাট্টার পরিমাণ মোট কত? মোট হচ্ছে 950 টাকা। কিভাবে বের হইলো বুঝাইতে পারছি? সোজা কথা, আমাকে প্রশ্নে বলেই দিছিল যে মে মাসে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। যেখানে যেখানে আমি বিক্রয় করেছিলাম, যেখানে যেখানে আমি বিক্রয় করেছিলাম ওই বিক্রয়ের জায়গাগুলোতে গিয়ে আমি দেখব যে ওই বিক্রয়ের সাথে কি কোনো বাট্টার সম্পর্ক আছে কিনা। যদি বাট্টার সম্পর্ক থাকে, যেই বাট্টাটুকু ছিল সেইটুকু আমি হিসাব করে নিয়ে আসব। তো আমি দেখলাম দুই জায়গাতে 3 তারিখ এবং 10 তারিখে আমি পণ্য বিক্রি করছিলাম এবং ওই জায়গাতে বাট্টা ছিল, তো ওই বাট্টাগুলোকে আমরা আলাদা করে ফেলেছি। ওই বাট্টাগুলোকে আমরা আলাদা করে ফেলেছি, ওকে। এরপরে বলেছে উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। ভালো কথা, বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে বাকিতে বিক্রয় করা হয়েছিল এমন ধরনের লেনদেনগুলা। বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় বাকিতে বিক্রি করা হয়েছে এমন ধরনের লেনদেনগুলো। তাহলে বাকিতে আমি বিক্রি করছি এমন লেনদেন আছে হচ্ছে 3 তারিখে। আমি বাকিতে বিক্রি করছি এমন লেনদেন আছে হচ্ছে আমার 10 তারিখে। তাহলে এই দুইটা জায়গায় আমি বাকিতে বিক্রি করছি, এই দুইটা জায়গায় 3 তারিখ আর হচ্ছে 10 তারিখ। তো 3 তারিখ আর 10 তারিখেরটা আমরা লিখবো বিক্রয় জাবেদায়। বিক্রয় জাবেদার একটা নির্দিষ্ট ছক আছে, তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নাম্বার, শর্ত, তারপরে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই ছকটা আমাদের একটু মুখস্থ রাখা লাগবে, হ্যাঁ? আচ্ছা, টাকার অঙ্কটা কিভাবে লিখবো মনে রাখবা। আগে আমাকে কারবারি বারটা বাদ দিতে হবে মূল টাকা থেকে, তারপরে আনুষঙ্গিক খরচগুলো যোগ করতে হবে। যেমন এই জায়গায় যদি একটু চিন্তা করে দেখি, এই যে 3 তারিখেরটায় আমি 10,000 টাকার বিক্রি করছি, 10,000 টাকা থেকে বাদ দিতে হবে 10,000 টাকার 5%। 10,000 টাকার 5% হচ্ছে 500 টাকা। বাদ দিলে আমার থাকবে কত? 9,500 টাকা। এবং বহন খরচ আছে হচ্ছে 1,000 টাকা। তাহলে 1,000 টাকা যোগ করব, তাহলে হচ্ছে 10,500 টাকা। 10,500 টাকা, ওকে। এরপরে আমরা আসি হচ্ছে ওহো, এটা মুছে দিছি। হ্যাঁ, এরপরে আমরা আসি হচ্ছে 10 তারিখের লেনদেনে। 10 তারিখে কি বলছে? 9,000 টাকার পণ্য বিক্রি করছিলাম, তাই না? ওকে, 9,000 টাকা থেকে বাদ দিব কারবারি বারটা 5%।
কারবারি বাট্টা 5% কত ছিল 4,450 টাকা। তাহলে 9,000 বিয়োগ 450 বাদ দিলে আমার এখানে থাকবে হচ্ছে 8,550, যোগ করে দিব প্যাকিং খরচ 500, তাহলে যোগ করলাম যোগ 500, তাহলে আমার আসবে কত এখানে 9,050 টাকা। এই আসবে কত 9,050 টাকা। তাহলে মোট হচ্ছে কত, মোট হচ্ছে ওইখানে আমার 10,500 যোগ 9,050 যোগ করলে কত 19,550 টাকা। যোগ করলে কত 19,550 টাকা। এই যে দেখো, এই যে জাস্ট তুমি জাস্ট ছকটা মনে রাখো তাইলেই হবে। আচ্ছা এই যে নোট, যেটা নোট, যেটাকে আমি আমার ভাষায় বলি হচ্ছে গণনা কার্য। গণনা কার্য লিখে দেওয়া বাধ্যতামূলক। তুমি গণনা কার্য না লিখলে তোমার অঙ্ক ভুল, অঙ্ক কেটে দিবে, ঠিক আছে? তো গণনা কার্য লিখতে হবে। আমি তো শর্টকাটে দেখাইছি, উত্তরে একদম আমি বিস্তারিত লিখে দিয়েছি, সূত্র লিখে দিয়ে তারপরে ক্যালকুলেশন করে দিয়ে সুন্দর করে তোমার সামনে উপস্থাপন করা আছে, একদম ভেরি কিউট ভাবে তোমার সামনে উপস্থাপন করা আছে এইটা। আচ্ছা, তো এটা গেল। এরপর আমরা দেখি গ নাম্বারে আমাদেরকে কি বলছে। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে যে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন 3 তারিখ 10 তারিখ ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাও। বিক্রয় জাবেদার যে লেনদেনগুলো আছে ওইগুলো বাদ দিয়া বাকি যে লেনদেনগুলো আছে ওই লেনদেনগুলো সাধারণ জাবেদা দেখাইতে বলছে। ভালো কথা, আমরা ওই লেনদেনগুলো জাবেদা করব। সর্বপ্রথমে আমরা আসি 2 তারিখে। 2 তারিখে বলছে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন কত টাকা 15,000 টাকা। ব্যবসায়ের জন্য উত্তোলন করছে, তাইলে হচ্ছে ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন করলে আমার নগদ টাকা বাড়ে, তাহলে নগদান হিসাব ডেবিট। আর কি হবে, আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা 15,000 টাকা। কত টাকা 15,000 টাকা। ওকে ফাইন। দেখো ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে, ভাই টাকাটা উত্তোলন আমি করছি কেন, ব্যবসায়ের জন্য, তার মানে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আমার ব্যবসায়ের নগদ টাকার পরিমাণ বাড়ছে। নগদ টাকা একটা সম্পদ, নগদ টাকা বাড়লে বা সম্পদ বাড়লে ডেবিট করতে হয়, এই জন্য আমরা নগদান হিসাব ডেবিট করছি। পাশাপাশি কি হয়েছে, আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেলার ফলে আমার ব্যবসায়ে ব্যাংকের টাকা কমে গেছে। ব্যাংক একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট করতে হয়, এই জন্য আমরা নগদান ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দিছি। বোঝা গেছে ভাই আমার কথাটা? 2 তারিখেরটা গেল। 5 তারিখে ভাড়া অগ্রিম পরিশোধ কত টাকা 3,000 টাকা। অগ্রিম ভাড়া পরিশোধ করছি আমি, অগ্রিম ভাড়া পরিশোধ করছি, তাইলে অগ্রিম ভাড়া আমার জন্য একটা সম্পদ, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট কত টাকা 3,000 টাকা। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট কত টাকা 3,000 টাকা। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 3,000 টাকা। ওকে ফাইন, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 3,000 টাকা লিখছি আমি। এখন এই ভাড়া দেওয়ার জন্য আমার কি করতে হয়েছে, নগদ টাকা দিতে হয়েছে না, এই নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। কিভাবে আরো খেয়াল করো, আমি অগ্রিম ভাড়া দিয়ে দিছি, ভাই ভাড়া এখনো দেওয়ার সময় হয় নাই, আমি দিয়ে দিছি, যা টাকা আছে দিয়ে দিলাম, তাহলে ওই টাকাটা কিন্তু আমি অগ্রিম দিয়ে দিছি, অগ্রিম দিছি, অগ্রিম ভাড়া দিছি আমি, তাই না? তাহলে ওইটা তো আমার জন্য অগ্রিম হয়ে গেছে। পাশাপাশি আমি কি করছি ভাইয়া, পাশাপাশি যেহেতু ভাড়াটা দিতে গিয়ে আমার নগদ টাকা খরচ হয়েছে, তাই না? আমি যে ভাড়া দিলাম, এই ভাড়া দেওয়ার ফলে আমার কি নগদ টাকা কমে গেছে না? তাহলে নগদ টাকা একটা সম্পদ, কমে গেলে ক্রেডিট করতে হবে, আমরা লিখে দিছি নগদান হিসাব ক্রেডিট। বোঝা গেছে আমার কথা? আচ্ছা 8 নম্বরে আমরা আসি। 8 নম্বরে কি বলছে ভাই একটু দেখি। 8 নম্বরে বলা আছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। ভাই আমি পণ্য ক্রয় করছি, চেক দিয়ে পণ্য ক্রয় করছি না ব্যাংক দিয়ে করছি না বাকিতে করছি না নগদে করছি, কোনো ম্যাটার না, আমি পণ্য ক্রয় করছি, তাই না? তো পণ্য ক্রয় একটা ব্যয়বাচক লেনদেন, তাই না? তাহলে ক্রয় হিসাব ডেবিট কত টাকা 7,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট 7,000 টাকা। এবং এই ক্রয়টা আমি করছি কিভাবে, ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের চেক দিয়ে, তাই না? তাহলে ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক একটা সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট করতে হয়, আমি ব্যাংক হিসাব ক্রেডিট করে দিলাম 7,000 টাকা। আবারও খেয়াল করো, ক্রয় হিসাব ডেবিট কেন, ক্রয় একটা ব্যয়, ক্রয় করার ফলে আমার প্রতিষ্ঠানে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে, ভালো কথা, ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে। পাশাপাশি ব্যাংক নামে সম্পদের পরিমাণ কমে গেছে, তো ব্যাংক নামে সম্পত্তি কমলে ক্রেডিট করতে হয়, আমি ক্রেডিট করে দিছি। 10 তারিখেরটা আসবে না, 15 তারিখে আমরা আসি। 15 তারিখে কি করছি ভাইয়া, 15 তারিখে বলছে নগদ উত্তোলন। তো যেহেতু উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট করতে হয়, কারণ উত্তোলন মালিকের মূলধনের পরিমাণকে কমায় দেয়, উত্তোলন হিসাব ক্রেডিট
1000 টাকা। কি উত্তোলন করছি? নগদ টাকা। তার মানে কি আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ কমে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 1000 টাকা। বোঝা গেছে ভাই আমার কথাটা? ভাই আমার কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বইলো। তাহলে এরকম করে আমরা সবগুলো লেনদেনের জাবেদা করে ফেলতে পারলাম। আমি একটু তোমাদেরকে উত্তরটা দেখায় দেই। জাবেদাটা যেহেতু আমরা একটা ছকের মধ্যে করব, এই যে দেখো তোমাদের সামনে উত্তর আছে। ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করছিল, অগ্রিম ভাড়া দিছিল, ব্যাংক চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছিল এবং নগদ উত্তোলন করছিল। আমরা যেভাবে যে জাবেদাগুলো বলেছিলাম ওইভাবে আমরা সবগুলো জাবেদা করে ফেললাম, তাই না? তাহলে দেখো অঙ্ক করাটা কিন্তু খুব একটা কঠিন কিছু ছিল না আমাদের কাছে, খুবই সহজ অঙ্ক। আমরা জাস্ট খালি ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার ছকটা মনে রাখবো। গণনা কার্যটা একটু সাবধানতার সাথে করব। গণনা কার্য করার সময় এটা একটু খেয়াল রাখবো যে আগে কারবারি বাট্টার টাকা বাদ দিয়ে তারপরে হচ্ছে আনুষঙ্গিক যে খরচগুলো, প্যাকিং খরচ বা বহন খরচ থাকবে ওইগুলো যোগ করব। আগে কারবারি বাট্টাটা বাদ দিয়ে নিব, তাইলেই হবে। তাহলে আমাদের 2 নম্বর সৃজনশীলের প্রশ্নের ক্লাসটি আমরা আজকে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে 3 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।